আমি 100K তে ফেস রিভিল করার প্রমিস করে নাকি 100K তে ফেস রিভিল করিনি। লাইফের খুবই একটা বেসিক জিনিস। ইউ ক্যান্ট ইমাজিন হাউ মাচ ইউ ক্যান আর্ন। মেন্টাল হেলথের উপরে এফেক্ট ফেলে। মানুষের ড্রিমস কখনো শেষ হয় না। যে ব্লগগুলো আসবে সেগুলোতে কিন্তু ফেস ব্লারই থাকবে। So come a little closer, but don't hold your breath. Hi guys, welcome back to my YouTube channel. And তোমরা তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকে হতে চলেছে তোমাদের মোস্ট অ্যাওয়েটেড ভিডিও, দি 100K স্পেশাল Q&A ভিডিও। আমি একদমই বেশি ফার্স্টে বকবক করবো না, কারণ আজকের ভিডিওটা পুরোটাই বকবক করতে হবে। তো চলো স্টার্ট করা যাক। আমি কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম যে তোমাদের যা যা কোয়ারিজ আছে সব আমার কমেন্ট সেকশানে দিয়ে দাও। অ্যান্ড ইনস্টাগ্রামেও আমি একটা স্টোরি দিয়েছিলাম। তো বেসিক্যালি আমি দুটোর থেকেই কিছু কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে অ্যান্সার করব। আমি জানিও না কতগুলো কি কোয়েশ্চেন এসেছে, আমি এখন দেখবো অ্যান্ড দেখে তারপর তোমাদেরকে বলবো কটা কি কোয়েশ্চেন এসেছে। আমি চেষ্টা করব সবগুলোরই অ্যান্সার করার যতটা সম্ভব, বাট সবগুলো হয়তো পসিবল হবে না। একটু সিমিলার যেগুলো আছে সেগুলো আমি স্কিপ করে যাব, আদারওয়াইজ আমি সবগুলোরই কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবো। তো দেরি না করে স্টার্ট করা যাক। একদম নিচে চলে যাচ্ছি আমি, মানে একদম ফার্স্টের দিক থেকে কোয়েশ্চেনের অ্যান্সার করতে করতে আসছি, সেটাই আই থিঙ্ক সুবিধা হবে। একদম ফার্স্ট কোয়েশ্চেন হলো, আঙ্কেল তোমার বাবা কি করেন? তুমি বিপাশাদির মেহেন্দি সেরিমনির নিজের লুকটা দাওনি কেন? আমার বাবা রিটায়ার করে গেছেন। আমার বাবা ব্যাংকে সার্ভিস করতেন, ব্যাংক অফিসার ছিলেন। আর আমি বিপাশার মেহেন্দি সেরিমনিতে নিজের লুক দিইনি, তার কারণ আমার ওই দিন শরীরটা ভীষণই খারাপ ছিল। আমি নিজের আলাদা করে সেইভাবে কোনো ভিডিও করতেই পারিনি। আর আমার মানে দাঁড়ানোর মতো কন্ডিশন ছিল না, শরীরটা এতটাই খারাপ ছিল। তো আমি ভ্লগও সেইভাবে করিনি। আমি যখন পোস্ট করব তোমরা দেখতে পাবে। আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ ছিল, মানে বলে বোঝাতে পারছি না আমি কতটা খারাপ ছিল। তো ওই জন্য আলাদা করে আমি কোনো ক্লিপস নিতে পারিনি। আউটফিটের যে ভিডিওটা করব সেটা মেহেন্দি থেকেই শুরু করার ইচ্ছা ছিল আমার, বাট যেহেতু আলাদা করে কোনো ক্লিপস নেওয়া হয়নি, তো ওই দিনের কোনো লুক আমি শেয়ার করিনি। ওই জন্যই একটা খুব সুইট কোয়েশ্চেন আমি পেয়েছি, সেটা হচ্ছে বিদিশাদির মেকআপ ভিডিও দেখতে দেখতে হঠাৎ তোমার আর শুভ্রাতির ভিডিওগুলো এলো ইউটিউবে। দেখলাম, খুবই ভালো লেগেছিল। যতদূর মনে আছে সেই 2023 থেকে স্টার্ট করেছি তোমার ভিডিও দেখা। আজও প্রতিটা ভিডিও দেখি প্লাস কমেন্ট করি। আমার কোশ্চেন হলো, তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন কাকু কাকিমাকে কে দেখবে? মানে তুমি কি বাড়ির কাছে বিয়ে করবে? ভীষণই সুইট লাগলো আর ভীষণই কনসার্নিং লাগলো আমার কোশ্চেনটা। অবভিয়াসলি আমার বাবা মা তো, আমার বাবা মাকে আমিই দেখবো। আমার যে পার্টনার হবে আমরা দুজনেই চেষ্টা করব দুজনের বাবা মাকে সেমভাবে সময় দেওয়ার, রেসপেক্ট দেওয়ার অ্যান্ড তাদের দেখাশোনা করার। বাড়ির কাছে বিয়ে হোক বা দূরে বিয়ে হোক, আমার মনে হয় না যে তার জন্য কোনো কিছুর মানে দেখাশোনাতে কোনো এফেক্ট পড়বে। কারণ অনেকেই কাজের সূত্রে বা বিয়ের সূত্রে অনেকেই কাজের সূত্রে বাইরে থাকে বা অনেকেই দূরে থাকে। তার মানে এই না যে বাবা মাকে দেখে না। জানি কাছে থাকলে দেখাশোনা করতে সুবিধা হবে, এবার সেটা তো সময়েরই অপেক্ষা। কি হয় তো আগে থেকে বলা যায় না। তো দেখা যাক কি হয়। অবশ্যই আমার বাবা মা যখন, তো আমি দেখাশোনা করবো। ওকে, নেক্সট কোশ্চেন। আমি যতটুকু জানি তুমি ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুমি কন্টেন্ট ক্রিয়েট না করলে কি হতে? তোমার লাইফ গোল কী ছিল? ধরো একটা টাইম আসতেই পারে এই সমস্ত গ্লোবাল প্ল্যাটফর্মে ইনকাম বন্ধ হয়ে গেল, হতেই পারে, তখন তুমি কি করবে? সামথিং লাইক প্ল্যান বি। অ্যান্সার দিও আর বি হ্যাপি অলওয়েজ। সত্যি বলতে আমি প্ল্যান বিতে বিলিভ করি না। আমার মনে হয় ফোকাস সবসময় একটাই থাকা উচিত। আদারওয়াইজ তোমার যখনই মনে হবে যে আমার কাছে আরেকটা অপশান আছে, তখনই সেই গোলটার থেকে ফোকাসটা একটু হলেও শিফট করে যায়। তো আমি সবসময় একটা গোল রাখতেই পছন্দ করি। অ্যান্ড এখন আমরা যে সিচুয়েশানে আছি, এখন ওয়ার্ল্ডের যে কারেন্ট সিচুয়েশান, সেখানে দাঁড়িয়ে অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইনকাম বন্ধ হওয়ার চান্স খুবই কম। একদমই নেই আমি বলবো না, বাট ইনকাম বন্ধ হয়ে যাওয়ার চান্স খুবই কম। বরং এটা আরও বেশি ভাস্ট হয়ে যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়া থেকে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্নিং আগের থেকে অনেক বেশি ভাস্ট হয়েছে। আগে যেসব বিষয়ের ক্ষেত্রে মানে আগে অনেক স্কিল ছিল যেগুলোকে মনিটাইজ করা পসিবল ছিল না, বাট এখন কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো স্কিল মনিটাইজ করা খুব ইজি। অ্যান্ড যত দিন যাচ্ছে মানুষ বিজি হয়ে যাচ্ছে অ্যান্ড অনলাইন প্ল্যাটফর্মের প্রতি তাদের নির্ভরশীলতা অনেক বাড়ছে। তো যত দিন যাবে আমি এটাই মনে করি, মানে এখনকার রিসার্চ যেটা বলে যে অনলাইনের প্রতি মানুষ আরও বেশি অ্যাডিক্টেড হয়ে যাবে যত দিন যাবে। এবার কে কেমনভাবে সেটাকে কাজে লাগাবে সেটা তার উপরে। যদিও কখনো এরকম কিছু হয়, তার আগে, সেটা নিয়ার ফিউচারে তো হচ্ছে না ফর শিওর, আর তার আগে আমি আই থিঙ্ক
হোপফুলি যদি ভগবানের আশীর্বাদ থাকে তার আগে আমি নিজের ফিউচারটাকে সিকিওর করে ফেলতে পারবো আশা রাখছি। আনসার্টেনিটির কথা বললে যে কোনো সোর্স অফ ইনকামই আমার মনে হয় আনসার্টেন হতে পারে। যে কোনো সোর্স অফ ইনকাম, ইভেন গভর্নমেন্ট জবও আমার মনে হয় না যে একদমই বলা যেতে পারে যে 100% আমি সারা জীবন করতে পারবো। তো আনসার্টেনিটি তো লাইফের সব কিছুতে আছে, আমাদের লাইফটাই আনসার্টেন। তো সেখানে ইনকাম সোর্স নিয়ে প্ল্যান বি রাখতে হয়তো কেউ পছন্দ করবে, বাট আমি লাইফে প্ল্যান বি রাখতে পছন্দ করি না যে এটা না হলে ওটা। আমি একটাতেই ফোকাস করতে ভালোবাসি, যদি ওটা কোনো কারণে না হয় তখন আমি ভেবে দেখবো অন্য কী করা যায়। তোমরা অনেকে অনেক কংগ্রাচুলেশনস, অনেক কংগ্রাচুলেশনস মেসেজ করেছো, অ্যান্ড সবাইকে আমি একবারে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ। এই 100Kটা হওয়ার পিছনে তোমাদের সব থেকে বেশি অবদান, মানে আমার অবদানের থেকেও তোমাদের অবদান সব থেকে বেশি। তোমরা না দেখলে ভিডিওর কোনো দামই নেই। সো সবাইকে অনেক থ্যাংক ইউ। আর যারা আমাকে উইশ করেছো 100K হওয়ার জন্য তাদেরকে তো আরও এক্সট্রা করে অনেক থ্যাংক ইউ, লাভ ইউ। এইচএসের পর কী নিয়ে পড়েছো? এইচএসের পর আমি ম্যাথ অনার্স নিয়ে পড়েছি। আমি তোমার অনেক পোস্টে হেয়ার কালার নিয়ে অনেক কমেন্ট দেখেছি। অনেক দিন থেকেই তুমি এটা ফেস করছো, কোনো দিন খারাপ লাগেনি, বা এই খারাপ লাগাটা কিভাবে হ্যান্ডেল করো? সেকেন্ডলি, তোমাদের 4 জন ফ্রেন্ড লাইক শুভ্রাদি, বিপাশা, বিদিশাদি আর তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে কম্প্যারিজন চলে প্রায় প্রত্যেকটা পোস্টে, কোনোভাবে কি এটা এফেক্ট করে? লাস্টলি, আমি তোমার অনেক দিনের একটা সাবস্ক্রাইবার, খুব ভালো লাগে তোমার মাকে আর তোমাকেও। অনেক ভালোবাসা, আরও এগিয়ে যাও, আরও ভালো কন্টেন্ট দাও। আর হ্যাঁ, বিয়ের ভিডিও কবে দেখবো আমরা তোমার? হেয়ার কালার নিয়ে যে কন্ট্রোভার্সিটা আমার স্টার্ট হয়েছিল দুর্গাপুজোর টাইমে হেয়ার কালার করার পর থেকেই, অ্যান্ড অনেস্টলি সেই সময় আমার হেয়ার কালারটা আমার ভীষণ ভালো লাগছিলো। আবার যখন আমার মনে হবে আমি চেঞ্জ করব তখন আমি চেঞ্জ করব। এবার সবার কমেন্টে খারাপ লাগে কিনা, অবভিয়াসলি ভীষণই এফেক্ট পড়ে যে হেয়ার কালার নিয়ে নেগেটিভ কমেন্ট আসুক অথবা আমাদের 4 জন ফ্রেন্ডদের নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট আসলে ভীষণভাবে মেন্টাল হেলথের উপরে এফেক্ট ফেলে। অনেকেই বাজে একটা কিছু লিখে দিয়ে বা খুব রুড কোনো একটা কমেন্ট করে সেটাকে বলতে চাই যে এটা পাবলিক প্ল্যাটফর্ম, সো আমাদের বলার অধিকার আছে, কারণ আমরা পাবলিক প্ল্যাটফর্মে তুমি পোস্ট করছো, তো আমাদের বলার অধিকার আছে। তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার আছে যে ধরো একটা পাবলিক প্লেসে আমরা গেলাম, আমরা কোনো বিয়ে বাড়িতে গেলাম, ধরো যে কমেন্টটা করছে সে কোনো বিয়ে বাড়িতে গেল অ্যান্ড সেখানে কারোর একটা লুকস দেখে তার ভালো লাগলো না, তো সে কি তার কাছে গিয়ে বলতে যাবে যে আমার তোমার লুকসটা ভালো লাগেনি? অবভিয়াসলি না। কেন বলবে না? সেটা তো পাবলিক প্ল্যাটফর্ম। তাহলে তুমি কারোর লুকস ভালো না লাগলে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো পাবলিক প্লেসে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো বিয়ে বাড়িতে কারোর লুক যদি তোমার পছন্দ না হয়, ছাপড়ি লাগে, তাহলে তুমি তার কাছে গিয়ে কেন বলো না যে তোমার লুকসটা খুব বাজে লাগছে, এই জিনিসটা বিচ্ছিরি লাগছে, রাক্ষসী লাগছে, ছাপড়ি লাগছে? কেন বলো না? কারণ ওখানে তুমি একটা স্ক্রিনের পিছনে লুকিয়ে কথাটা বলতে পারছো না, সামনাসামনি বলতে হবে না? তো ওটাও কিন্তু পাবলিক প্লেস, ওখানেও কথাটা তোমরা রাখতে পারো, কিন্তু কমেন্ট সেকশানে এসে লোককে যা না খুশি বলে দিয়ে চলে যেতে পারো, কারণ এখানে তোমরা একটা স্ক্রিনের পিছনে লুকিয়ে বাড়ির সব ফ্রাস্ট্রেশন, তোমাদের রিলেশনশিপ, কেরিয়ার, সব কিছুর ফ্রাস্ট্রেশন বের করে দিচ্ছ। কিছু বলার নেই, এফেক্ট অবভিয়াসলি করে, ভীষণভাবে এফেক্ট করে, বাট আমি একটা জিনিস বিলিভ করি, তুমি যদি পজিটিভিটি ছড়াও, তুমি যদি হ্যাপিনেস স্প্রেড করো, সেটা তোমার কাছে ফিরে আসবেই, দুগুণ তিনগুণ হয়ে ফিরে আসবে। কিভাবে আসবে সেটা তুমিও জানো না, বাট আসবেই। অ্যান্ড তুমি যদি হেট স্প্রেড করো, খারাপ জিনিস স্প্রেড করো, নেগেটিভ ভাইব স্প্রেড করো, সেটাও তোমার লাইফে ফিরে আসবে। যারা আমার খারাপ চায় আমি তাদের ভালো তো অবভিয়াসলি চাইবো না, যারা আমাকে খারাপ কথা বলে। আর এরা সোশ্যাল মিডিয়াতে যারা আমরা কন্টেন্ট বানাই, কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে ওরা একদম একটা আদর্শ মানুষ এক্সপেক্ট করে। আমি জানি না কেন, উই আর কন্টেন্ট ক্রিয়েটার্স, নট গড। আমরা আদর্শ কেন হতে যাব? আমরা জাস্ট আমাদের লাইফটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু যখন পাবলিক প্লেসে কাউকে দেখে আমার খারাপ লাগে, সবার স্টাইল আমার সাথে ম্যাচ হয় না, আমারও কাউকে দেখে খারাপ লাগতেই পারে, বাট আমি কিন্তু তাকে বলতে চাই না যেমন যে তোমাকে খারাপ লাগছে, তেমনই কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলেও যদি আমার খারাপ লাগে আমি কিন্তু কমেন্ট করে বলতে যাই না। আমি দুটো দিক থেকেই সেম কাজই করি। বাট তুমি যদি সোশ্যাল মিডিয়ায় বলার এরকম ক্ষমতা রাখো, তাহলে তুমি পাবলিক প্লেসেও তাহলে সবাইকে বলো যে তোমাকে এটা বাজে লাগছে, ওইটা বাজে লাগছে। না, সেটা বলবে না, কারণ সেখানে তোমার ইমেজটা খারাপ হয়ে যাবে, তোমাকে সবাই খারাপ ভাববে। কিন্তু কারোর একটা কমেন্ট সেকশানে এসে একটা বাজে কমেন্ট করে দিয়ে ফ্রাস্ট্রেশন রিলিভ করে দিলে সেই মানুষটার খারাপ লাগছে যার পোস্ট, বাট আমাকে কেউ খারাপ ভাবছে না। এটাই তো এখনকার মানুষের মেন্টালিটি। কারোর কিছু খারাপ লাগলে সেটাকে ইগনোর করার ক্ষমতা রাখা উচিত আমার মনে হয়, কারণ তুমি যেভাবে নেগেটিভিটিটা স্প্রেড করছো সেটাও তোমার কাছে দ্বিগুণ তিনগুণ হয়ে ফিরে আসবেই। অ্যান্ড আমারও খারাপ লাগে, সেই খারাপ লাগাটাও আই থিঙ্ক তার লাইফে এফেক্ট ফেলবে অবভিয়াসলি। অ্যান্ড আরও একটা জিনিস যেটার জন্য আমার মানে খারাপ লাগাটা একটু কেন অনেকটাই কম হয়, সেটার রিজন হলো আমার
ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আমার যে লাভড ওয়ান্স আছে, আমার ফ্রেন্ডস, আমার বাবা মা সবাই ভীষণভাবে সাপোর্টিভ। আমি যদিও কখনো কিছু মানে কোনো কিছু নিয়ে মন খারাপ করি, ওরা আমাকে এমনভাবে মোটিভেট করে। আই এম সো গ্রেটফুল টু হ্যাভ দেম ইন মাই লাইফ। আমার বাবা মা, বিপাশা, বিদিশা, ওরা সবাই মানে আমার কোনো কিছু খারাপ লাগলে আমি জাস্ট আমাদের একটা গ্রুপ আছে 3 জনের, আমার আর বিপাশা, বিদিশার। তো ওখানে আমি জাস্ট বলি এইটা হয়েছে, ওইটা হয়েছে, ওরাও বলে। অ্যান্ড ওরা যেভাবে আমাকে মোটিভেট করেছে, মানে করে এসেছে অ্যান্ড স্টিল করছে, ওরা সত্যি মানে আমাকে যেভাবে সাপোর্ট করে। তো তোমার কাছের মানুষরা যখন তোমাকে ভালোবাসবে, তোমার সব কিছুকে সাপোর্ট করবে, অ্যান্ড কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই সেটা বলবে, বাট সেটা বলারও ধরন আছে। তো তোমার লাইফে যখন এরকম মানুষ থাকবে না, টাচউড, যখন তোমার লাইফে এরকম মানুষ থাকবে, তখন বাইরের কে কি বলছে সাময়িক খারাপ লাগলেও লং রানে কোনো এফেক্ট করে না। অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু হ্যাভ দেম ইন মাই লাইফ। 100K হয়ে গেল, তার জন্য কংগ্রাচুলেশনস। আর দাদার ফেস রিভিল চাই। দাদার ফেস খুব তাড়াতাড়ি রিভিল হবে। কোশ্চেন নাম্বার 1, তোমার আর দাদার রিলেশনশিপ কত ইয়ার্সের? 2, দাদার নাম কি? তোমার বাড়ির লোক জানে ব্যাপারটা? আর প্লিজ এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, আমার নামটা নেবে দিদি। রুনু রানী চন্দ্র। ওকে, তো ফেস রিভিল সম্পর্কে আমি যেটা বলি, অনেকেই আমাকে অনেক রকম কমেন্টস করছে যে আমি 100Kতে ফেস রিভিল করার প্রমিস করে নাকি 100Kতে ফেস রিভিল করিনি। ইভেন আমাকে তো একজন এই কমেন্টটাও করেছে যে, আচ্ছা ফার্স্টের থেকে বলি আমি কী হয়েছে। একজন কমেন্ট করেছিল আমার ভিডিও কমেন্ট সেকশানে যে 100K হয়ে গেলে দাদার ফেস রিভিল চাই। তো আমি বলেছিলাম গুড আইডিয়া, তোমরা তাড়াতাড়ি করে তাহলে 100K করে দাও, তারপরে ফেস রিভিল করবো, আমি এটা বলেছিলাম। বাট আমি কিন্তু এইভাবে কাউকে কথা দিইনি যে আমি 100K হয়ে গেলেই সাথে সাথে ফেস রিভিল করে দেবো বা ফেস রিভিল করবো। এই কথাটা বলে আমি সবার কাছে সাবস্ক্রাইবার্স চেয়েছি যে আমাকে সাবস্ক্রাইব করো, এটা কিন্তু আমি কোনো ভিডিওতে অফিসিয়ালি মুখে বলিনি। আমি অবভিয়াসলি কমেন্টটা করেছিলাম, অ্যান্ড অবভিয়াসলি সেই জন্যই আমি ফেস রিভিল প্ল্যান করছি। এরকম না যে 100K হয়ে গেল পরের দিনই পোস্ট করে দিলাম। তোমরা জানি না আমি কী ভাবো, বাট একটা কন্টেন্ট বানাতে, শ্যুট করতে, প্রেজেন্ট করতে, এডিট করতে অনেকটা টাইম লাগে। অ্যান্ড আমি র্যান্ডামলি এরকমভাবে করতে চাই না। স্পেশাল মানুষের ফেস স্পেশালভাবেই রিভিল হবে, আমি যেভাবে চাইবো সেইভাবেই রিভিল হবে। র্যান্ডাম একটা ভিডিওতে যেগুলো বিপাশা বিদিশার বিয়ের ভ্লগ যেগুলো আছে, ওগুলোতে আমি ওকে রিভিল করব সেই হিসাবে প্ল্যান করে আমি কিন্তু ভ্লগগুলো করিনি। তার জন্যেই ওখানে খুবই সামান্য জায়গাতেও আছে, অ্যান্ড সেই জায়গাগুলো আমি ব্লার করে দিয়েছি। তো আমি যদি এখন ওই ভ্লগগুলো পোস্ট করি ওর ফেস রিভিল করে, তো সেটা আমি চাই না। আমি পার্সোনালি চাই না। আমি চাই একটা ভালো করে ভ্লগ করবো, একটা লং ভিডিও ভ্লগ করবো, সেখানে ওর ফেসটা রিভিল করবো, অ্যান্ড দেন তারপরে সব ভ্লগে ওর ফেস রিভিলই থাকবে। বাট আগের যেগুলো আমার হয়ে গেছে বা এখন আমি প্ল্যান করার আগে অবধি যে ভ্লগগুলো আসবে সেগুলোতে কিন্তু ফেস ব্লারই থাকবে। অ্যান্ড আমাকে তো একজন এটাও কমেন্ট করেছিল যে এই সব বলে না, অ্যাকচুয়াল কথাটা ছিল ফেস রিভিল করার লোভ দেখিয়ে দুবার আমাদের কাছ থেকে সাবস্ক্রিপশান চেয়ে নেওয়া হলো, চলো সবাই মিলেকে আনসাবস্ক্রাইব করি। আমি কোথায় বলে সাবস্ক্রিপশানটা চেয়েছি আমি সত্যিই জানি না। একটা কমেন্টের জাস্ট আমি রিপ্লাই দিয়েছিলাম এটা, অ্যান্ড আমি সত্যি তার জন্য প্ল্যানিং করছি। ইউ হ্যাভ টু গিভ মি সাম টাইম, আদারওয়াইজ ইউ ক্যান আনসাবস্ক্রাইব মি, আই এম সো টোটালি ওকে উইথ ইট। তোমরা যদি আমাকে টাইম দিতে না পারো, ভাবো সব কিছু জাস্ট তুড়ি মারবার হয়ে যাবে, এরকমভাবে তো হয় না। ব্যাপারটা বুঝতে হবে। অ্যান্ড অনেকেই খুবই সফটলি সুইটলি আমার কাছে জিজ্ঞেস করেছে ফেস রিভিল কবে হবে, তাদেরকে আমি অ্যান্সার দিয়েছি অ্যান্ড এখনও দিচ্ছি। জাস্ট ওয়েট ফর এ ফিউ ডেজ, আমি প্ল্যানিং করছি। অ্যান্ড যেহেতু এটা চৈত্র মাস, তো এই মাসেও আমি করবো না ঠিক করেছি, বৈশাখ মাসেই তো ফেস রিভিল খুব তাড়াতাড়ি হতে চলেছে। অ্যান্ড বাকি যে কোশ্চেনগুলো, কত বছরের রিলেশনশিপ আর নাম, বাড়ির লোক জানে কি না, এই সবগুলো আমি পরে রিভিল করবো অন্য একটা কিউএনএতে, যেখানে আমরা হোপফুলি দুজনে মিলে সব কিছুর অ্যান্সার করবো আমাদের রিলেশনশিপের বিষয়ে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, আই ওয়ান্ট টু নো সামথিং। আই ডোন্ট নো হাউ মাচ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আর্ন অ্যান্ড আই হ্যাভ নো রাইট আস্কিং ইউ ফর দ্যাট নাম্বার, বাট হোয়াট এভার ইউ আর্ন, ইজ দ্যাট ইজি টু মেনটেন দ্য গ্ল্যামারাস ইনফ্লুয়েন্সার লাইফস্টাইল উইথ দ্য সিরিয়াস গোলস অফ life at the same time, like making assets and maybe future career or business plans? How do you manage? Being a social media influencer or a content creator, you can earn so much. You can't imagine how much you can earn. ওকে, মানে আমি জানি না লোকে কী ভাবে বা বাইরের লোকের কী ধারণা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার্স অর ইনফ্লুয়েন্সারদের সম্পর্কে, বাট ইউ ক্যান আর্ন সো মাচ। গ্ল্যামারাস লাইফস্টাইল মেনটেন তো এই কেরিয়ার থেকেই মানুষ করে, এই প্রফেশনে থেকে মানুষ গ্ল্যামারাস লাইফস্টাইল মেনটেন করছে, মানে অবভিয়াসলি এই প্রফেশন থেকেই তারা আর্ন করছে, অবভিয়াসলি ফিউচারের জন্য অ্যাসেটস রেখে। এবার ডিপেন্ড করছে তুমি কিভাবে তোমার লাইফটাকে পোট্রে করছো।
তোমার আর্নিং কেমন, সেই আর্নিংসের কত পার্সেন্ট তুমি তোমার ফিউচারের জন্য রাখছো অ্যাসেট হিসাবে, অ্যান্ড তারপরে তোমার লাইফস্টাইল মেনটেন করছো। আদারওয়াইজ তুমি চাইলে তোমার 100% দিয়ে তোমার লাইফস্টাইলটাকে এখন গ্ল্যামারাস দেখাতে পারো, অর 80% দিয়ে গ্ল্যামারাস দেখে 20% ফিউচারের জন্য সেভ করতে পারো, অর 50-50। ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। যেহেতু আমি এখন বাবা মার সাথে আছি, আমাকে জাস্ট আমার লাইফস্টাইল মেনটেন করার জন্য যে টাকাটা খরচ করতে হয় সেটাই আমাকে খরচ করতে হয়, অ্যান্ড ফিউচারের জন্যই জাস্ট আমি জমাচ্ছি। তো সংসারের জন্য কোনো খরচ তো আমায় এই মুহূর্তে করতে হচ্ছে না, বাট ভবিষ্যতে তো করতে হবে। ইউ কান্ট ইভেন ইমাজিন হাউ মাচ ইউ ক্যান আর্ন, বাট সেটা ফার্স্টেই কিন্তু হবে না। যেমন একটা গভর্নমেন্ট জব পেতে গেলে ফার্স্টে তোমাকে কিছু 5-6 বছর অ্যাটলিস্ট সেটার পিছনে স্ট্রাগল করতে হয়, পড়াশুনো, এক্সাম দেওয়া, এক্সাম ক্র্যাক করা, ইন্টারভিউ ক্র্যাক করা, সব কিছু ডিপেন্ড করে। তো এখানেও কিন্তু 5-6 বছর তোমাকে সেইভাবেই খাটতে হবে একটা গভর্নমেন্ট জব পেতে গেলে যেভাবে খাটতে হয়। তারপর থেকে তোমার আর্নিং আস্তে আস্তে স্টার্ট হবে, আস্তে আস্তে সেটাকে বিল্ড আপ করতে হবে। ইউ নিড টু লার্ন হাউ টু মনিটাইজ ইউর স্কিলস, অ্যান্ড অনেক কিছু ব্যাপারের উপরে ডিপেন্ড করে। যদি একটা সেন্টেন্সে অ্যান্সার দিতে হয় তাহলে ইয়েস, কন্টেন্ট ক্রিয়েটার হয়ে তুমি যে টাকাটাই আর্ন করবে, আমি যে মোমেন্টে আছি লাইফে এখন, তো যে টাকাটা আর্ন করব সেই টাকাটা থেকে আমার লাইফস্টাইল মেনটেনের পরেও আমি ফিউচারের জন্য কিছু টাকা জমাতে পারছি অবভিয়াসলি। নেক্সট হচ্ছে তোমার লাইফের এমন একটা ঘটনা যেটা তোমাকে সব থেকে বড় লেসন দিয়েছে। আমি তোমার ভিডিও রিসেন্টলি দেখা স্টার্ট করেছি, লাভ ইউ তনয় দিদি, থ্যাংক ইউ, টেক লাভ। আমার লাইফের একটা ঘটনা যেটা আমাকে লেসন দিয়েছে, বাট আমি ঘটনাটার খুব বেশি ফ্যান না। সেটা হচ্ছে আমি পোস্ট অফিসে একটা জব পেয়েছিলাম। তোমরা অনেকেই জানবে যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো, যারা নতুন তাদের জন্য বলছি। তো আমি পোস্ট অফিসে একটা জব পেয়েছিলাম, হাওড়াতে পোস্টিং ছিল আমার। তো ওই ঘটনাটা ওই 1 বছর 6 মাস, অ্যাকচুয়ালি নট 1 বছর, বাট আমাকে ওই ট্রমা থেকে বেরোতে আরও 6 মাস লেগে গেছিলো। সো আমি 1 বছরই বলবো। তো ওই 1 বছর আমার লাইফের সবথেকে বড় লেসন দিয়েছে। সেটা হচ্ছে গডস প্ল্যান ইজ অলওয়েজ বেটার দ্যান ইউর প্ল্যান। আমার অলওয়েজ প্ল্যান ছিল একটা গভর্নমেন্ট জব করব, এটাই আমার প্ল্যান ছিল, এটাই আমার বিগেস্ট প্ল্যান ছিল যে একটা গভর্নমেন্ট জব করতে পারলে লাইফ সেট, যেটা ছোটোবেলা থেকে আমাদের মাথার মধ্যে ঢোকানো হয়। বাট ওই যে জবটাতে ঢোকার পর আমি যে লেসনটা পেয়েছি যে আমরা সবসময় আমাদের জন্য যেটা বেস্ট ভাবি সেটা সবসময় আমাদের জন্য বেস্ট হয় না। গডস প্ল্যান ইজ ফার বেটার দ্যান ইউর প্ল্যান, সো ট্রাস্ট অন গডস টাইমিং। এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় লেসন। কংগ্রাচুলেশনস দি, আমার কিছু প্রশ্ন আছে, আশা করি এটা তুমি উত্তর দেবে। দি, তোমার বিপাশা বিদিশা দিদির সাথে ফ্রেন্ডশিপের স্টার্টিং হলো কিভাবে? তোমাদের মধ্যে কি কোনো দিন ছোটোখাটো ঝামেলা হয়েছে? অনেকবার। একবার তো ভীষণ ঝামেলা হয়েছিল, আমার খুব ভালো করে মনে আছে। আর টুকটাক মাঝে মাঝে হয়, সেরকমভাবে না, খুব কম, বাট হয়েছে অনেকবার, 2-3 বার তো হয়েছেই ঝামেলা। আর আমাদের ফ্রেন্ডশিপের স্টার্ট হলো, আমি আর বিপাশা বিদিশা একসাথেই কিন্তু স্কুলে পড়তাম ক্লাস 5 থেকে একদম 12 অবধি পড়েছি, অ্যান্ড কলেজেও আমরা একসাথেই পড়েছি। বাট 5 থেকে 12 অবধি পড়ার সময় ওদের সাথে আমার কোনো রকম ফ্রেন্ডশিপ ছিল না। আমরা অনেকগুলো ব্যাচেই একসাথে পড়তে যেতাম। ইভেন ওরা দুজন আমার বাড়িতে ফিজিক্স পড়তে আসতো। আমাদের বাড়িতে আমি আর বিপাশা বিদিশা 3 জনে মিলেই অনলি ফিজিক্স পড়তাম 11-12-এ। 11-এ পড়তাম না শুধু 12-এ পড়তাম, আমার ঠিক মনে নেই। যাই হোক, ওই টাইমটাতে আমরা একসাথে ফিজিক্স পড়তাম আমাদের বাড়িতে। কিন্তু আমি চেষ্টা করতাম ওদের সাথে কনভারসেশনটা বিল্ড করার, বাট ওরা না একটু ইন্ট্রোভার্ট টাইপের, অ্যান্ড আমিও যে খুব একটা এক্সট্রোভার্ট সেটা আমি বলবো না, বাট আমি চেষ্টা করতাম ওদের সাথে কথা বলার, বাট ফ্রেন্ডশিপটা না কিছুতেই এগোয়নি। হয় না যে যখন তোমার লাইফে কারোর আসার কথা তার আগে তুমি যতই ট্রাই করো সেটা হয় না, তো সেরকমই ছিল ব্যাপারটা। তো ওরা এসেছে হয়তো, স্যার তখন ওর আসেনি, ওরা দুজন এসেছে। তো আমি জিজ্ঞেস করতাম পড়া করেছিস? তো ওরা বলতো ব্যাস, তারপর ওরা আর কিছু বলতো না। আমি বলতাম আমি আর কেন কথা বলবো, আমি তো একবার জিজ্ঞেস করলাম। ওরা তো পড়ার বিষয়ে কিছু বলতে পারতো, তখন এটা ডিফিকাল্ট লেগেছে, এটা ইজি লেগেছে, এটা আমি ওদের পরেও অনেকবার বলেছি, বাট ওরা বলতো না কিছু। তো সেইভাবে কনভারসেশন বিল্ড হয়নি। ওরা একটু কম কথা বলতো, তখন ভীষণই কম কথা বলতো। আমিও বলতাম কম কথা এখনকার তুলনায়, বাট ওরা ভীষণই কম কথা বলতো। তো যেহেতু কনভারসেশনটা এরকমভাবে বিল্ড হয়নি, তো আমাদের ফ্রেন্ডশিপ একদমই হয়নি। বাট কলেজে আমরা একসাথে ভর্তি হওয়ার পর আই ডোন্ট নো হাউ, বাট আমাদের ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে ফার্স্ট ডে থেকে, একদম কলেজের যেদিন ওরিয়েন্টেশন ডে ছিল, ওরিয়েন্টেশন বলে তো ওটা না, কি বলে, কাউন্সেলিং বলে আই থিঙ্ক, যাই হোক, ওই দিন থেকেই আমাদের ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে কিন্তু বিল্ড হওয়া স্টার্ট হয়েছে, একদম ফার্স্ট ডে থেকেই। বাট তার আগে অবধি হয়ইনি, আই ডোন্ট নো হোয়াই, টাইমিং। তো তারপর থেকে আস্তে আস্তে আমাদের ফ্রেন্ডশিপটা বিল্ড হওয়া স্টার্ট করে, অ্যান্ড দেন আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি, আরও বেশি করে ফ্রেন্ডশিপ আমাদের বিল্ড হয়। যদিও তার আগে থেকে আমাদের ফ্রেন্ডশিপটা ভীষণই স্ট্রং হয়ে গেছিলো। সো ইয়া,
আরেকটা প্রশ্ন, জীবনে এমন কোনো সিচুয়েশন হয়েছে যে মনে হয়েছে আর কিছু ঠিক হবে না, সেখান থেকে কিভাবে রিকভারি করলে জানিও। লাকিলি আমার জীবনে এরকম সিচুয়েশন কখনো আসেনি যখন আমার মনে হয়েছে যে আর কখনোই ঠিক হবে না। আমি না ভীষণই অপটিমিস্টিক পারসন, সব সিচুয়েশানেই আমার হোপ থাকে। তো আর এরকম কোনো সিচুয়েশান আমার লাইফে এখন অব্দি আসেনি যখন আমার মনে হয়েছে যে আর কিছু ঠিক হবে না, এটা আমার কখনোই মনে হয়নি। প্লিজ রিফিল ইউর রিলেশনশিপ স্ট্যাটাস। ইয়েস গাইজ, আই এম ইন এ রিলেশনশিপ। আমি রিভিল করেই দিয়েছি অনেক দিন আগে, মানে বুঝেই গেছো তোমরা, আমি রিভিল করিনি। সো ইয়েস, আই এম ইন এ রিলেশনশিপ গাইজ। আই ক্যান্ট বিলিভ যে আমি সোশ্যাল মিডিয়ায় এত বড় একটা স্টেটমেন্ট দিলাম। হ্যালো, কেমন আছো? আমি বাংলাদেশ থেকে বলছি। তুমি কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? 2015-তে, 2015-এ। তুমি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছো? ম্যাথ অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তোমার পড়া কবে শেষ হয়েছে? আমার পড়া শেষ হয়েছে 2020-তে, যখন লকডাউন স্টার্ট হয়েছে। পড়া শেষ করে কন্টেন্ট ক্রিয়েশনে এসেছো নাকি স্টুডেন্ট থাকতে এই প্রফেশনে? আই থিঙ্ক আমি 2019-এ কন্টেন্ট ক্রিয়েশনের এই ফিল্ডটাতে স্টেপ ইন করেছি, আর তারপর থেকে ইটস বিন আ লং জার্নি। তোমার হাইট অ্যান্ড ওয়েট কত? আমার হাইট খুবই কম ভাই, এইসব জিজ্ঞেস করে আমাকে লজ্জা দেওয়ার কোনো মানে হয় না। আমার 5 ফিটেরও আই থিঙ্ক একটু কম। আমি অনেক দিন ওয়েট মাপিনি, তো আমার ওয়েট কত আমি জানি না। আমাকে করতে হবে এর মধ্যে একদিন। বিপাশা বিদিশাদির সাথে কখনো ঝগড়া হয়েছে? ভাই সবাই এই কোয়েশ্চেনটা কেন করছে? যদি হয় তাহলে কী নিয়ে হয়েছে, কী নিয়ে হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, ইটস পার্সোনাল গাইজ। অ্যান্ড এর জন্য কি কথা বলা বন্ধ হয়েছে? না, কথা বলা বন্ধ হয়নি, কথা বলা বন্ধ হয়নি কখনোই। ছোটোবেলায় কী কারণে বেশি মার বা বকা খেতে? হাতের লেখার জন্য, হ্যান্ডরাইটিংয়ের জন্য। আমার মা আমাকে ভীষণ বকতো, ভীষণ মারতো। মানে ভীষণ মারতো বলবো না, এই ভিডিওটা মা দেখলে আমাকে এক্ষুনি মা রেগে যাবে এই ভিডিওটা দেখলে। বাট হ্যাঁ, মারতো। আমার মাকে আমি ছোটোবেলায় ভীষণ ভয় পেতাম। বেশিরভাগ টাইম মা হ্যান্ডরাইটিংয়ের জন্যই আমাকে বকা দিত, মারতো। মানে মার মনের মতো একদম পারফেক্ট হওয়া যায় হ্যান্ডরাইটিং। প্রচুর কমপ্লিমেন্ট পাই আমার হ্যান্ডরাইটিংয়ের জন্য। তো মা সেই সময় বকেছিল, মেরেছিল বলেই এখন আমার হ্যান্ডরাইটিংটা সুন্দর আর কি। তুমি কোনোদিন কোনো সাবজেক্টে ফেল করেছো স্কুলে? না, আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। ইয়েস, আই ক্যান প্রাউডলি সে দ্যাট। যেহেতু আমি ছিলাম, আমি বলবো। ফেল তো দূরের কথা, মানে আমি যদি 2 নাম্বারও কম পেতাম না হাইস্টের থেকে, আমার মন খারাপ হয়ে যেত। তো ফেল তো অনেক পরের প্রশ্ন। তোমার হোয়াট আই ইটিনারি সিরিজটা আবার কবে শুরু করবে? মাঝে মাঝে তো পোস্ট করি হোয়াট আই ইটিনারি, বাট তোমরা সিরিজ চাইলে, এই মুহূর্তে তো একটা মিনি ব্লগ সিরিজ চলছে 100 ডেজের। আই থিঙ্ক এর মাঝে আমি মাঝে মাঝে হোয়াট আই ইটিনারি করবো, বাট সিরিজ যদি চাও তাহলে তো এই সিরিজটা শেষ হলে তারপরই আবার স্টার্ট করতে হবে। তুমি কোন ইয়ারে বিয়ে করবে? সেটা তো করলেই জানতে পারবে। লাভ ফ্রম কৃষ্ণনগর। ওকে, আমার নামটা প্লিজ নিও দিদি। আমার নাম অনুষ্কা। প্লিজ 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 নামটা নিও। ইয়োর এম? লাইফে হ্যাপি থাকা অ্যান্ড অনেক সাকসেসফুল হওয়া, এটাই হচ্ছে আমার এই মুহূর্তের এম। মেন এম হচ্ছে লাইফে ভীষণই হ্যাপি থাকা। আফটার 5 ইয়ার্স তুমি নিজেকে কোথায়, কোন জায়গায় দেখতে চাও? আমি প্রচুর প্রচুর টাকা ইনকাম করব। নেট ওয়ার্থটা একটা টার্গেট আছে আমার, সেই জায়গায় পৌঁছাতে পারবো। আই উইল হ্যাভ মাই ওন হোম, আই হ্যাভ মাই ওন ফ্যামিলি, আই উইল বি হ্যাপি। ইয়োর ড্রিম ডেস্টিনেশন? প্যারিস। বিএফকে কবে ইন্ট্রোডিউস করাবে? খুব তাড়াতাড়ি। আই হোপ দিদি তুমি আমার কোশ্চেনটা দেখবে অ্যান্ড লাইফে আরও এগিয়ে যাও খুব তাড়াতাড়ি। 1 মিলিয়ন হোক। লটস অফ লাভ। তোমার লাইফের সঙ্গে আমার লাইফ অনেকটা ম্যাচ করে। আমিও ছোটো থেকে অলওয়েজ পড়াশুনোটাকেই প্রায়োরিটি দিয়েছি। দেখা যাক ডেস্টিনি কোথায় নিয়ে যায়। আই হ্যাভ এ কোয়েশ্চেন দ্যাট তুমি তোমার ইউটিউবে কি ফার্স্ট থেকেই সব শর্টসে রেখে দিয়েছো, না ভিউজ কম যেগুলো ডিলিট করে দিয়েছো? একদম ফার্স্ট থেকে যা যা কন্টেন্ট আমি বানিয়েছি এতদিনে সব কিছু আছে ইনস্টা, ফেসবুক, সব কিছুতেই। এগুলোকে আমি মনে করি একটা মেমরি, মানে আমি কতটা গ্রো করলাম সেটারও একটা মাইলস্টোন ওটা। তো আমি কখনোই আর্কাইভ বা ডিলিট করি না। তুমি বিপাশা আর বিদিশার বিয়েতে নিজেই মেকআপ করেছো? হ্যাঁ, আমি সবই নিজেই করেছি। ওয়ান থিং ইউ লাভ অ্যাবাউট ইয়োর সেলফ? I try to prove my point. I mean, I take stand for myself. This is the thing I love about myself the most. নতুন যারা ভিডিও স্টার্ট করছে তাদের জন্য কিছু টিপস দাও অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর ইয়ার 100K। নতুন যারা ভিডিও স্টার্ট করছে তাদেরকে আমি একটা কথাই বলবো, কাজটাকে ভালোবাসো। নাম্বারসের দিকে, ভিউজের দিকে না তাকিয়ে মনের আনন্দে জাস্ট কাজটা করে যাও। একদিন সাকসেস তো অবভিয়াসলি আসবে। কনসিস্টেন্টলি তোমাদের কাজটা করে যাও অ্যান্ড কনসিস্টেন্টলি ভিডিও দিয়ে যাও অ্যান্ড চেষ্টা করো ভিডিওটাকে বেশি বেশি করে ইমপ্রুভ করার। যত বেশি ভিডিও ইমপ্রুভ হবে তত বেশি তোমাদের ভিউজ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো কাজটাকে ভালোবাসো অ্যান্ড কনসিস্টেন্টলি পোস্ট করে যাও। তোমার ফার্স্ট ইউটিউব ইনকাম? আমার ফার্স্ট ইউটিউব ইনকাম আমার মনেও নেই। আই থিঙ্ক আমাকে দেখতে হবে, দেখা যায় ওয়েট আমি দেখে বলছি। আমার ফার্স্ট ইউটিউব ইনকাম ছিল $140.24।
একটা র্যাপিড ফায়ার আছে, র্যাপিড ফায়ারগুলো নিতে না বেশ ভালো লাগছে, তো চলো নেওয়া যাক। টি অর কফি? টি। সুইট অর স্পাইসি? স্পাইসি। চকলেট অর আইসক্রিম? চকলেট। সামার অর উইন্টার? উইন্টার। মুভি অর ওয়েব সিরিজ? web series. Night owl or early bird? Night owl. Call or text? Text, yeah, text. Instagram or YouTube? YouTube. Friends or alone time? Friends. Sari or western? Sari. Possessive or understanding? Possessive. আমি ভীষণ possessive. Forgive or ignore? Forgive and ignore. Heart or mind? Heart. Cry alone or share pain? শেয়ার করতে বেশি পছন্দ করি। Protect or be protected? Be protected. Fight or fix or silent treatment? Depends on the situation and the person. Why you can always hide your boyfriend? এত ভালো পড়াশুনো করেও content creation, why you can always hide your boyfriend? It's not grammatically correct. এখানে লেখাটা এমনভাবে এসছে, no, this is insult. এত ভালো পড়াশুনো করেও content creation, why? মানে ইটস লাইক যে এত ভালো পড়াশুনো করেও তুমি এত নিচু একটা জিনিস কেন চুজ করলে? যেহেতু আমি পড়াশোনায় ভালো ছিলাম তার মানে এই না যে আমাকে কোনো 9 to 5 জবই চুজ করতে হবে, কোনো গভর্নমেন্ট জবের জন্য পড়াশুনো করে গভর্নমেন্ট জবই করতে হবে। যারা করছে আই এম সো হ্যাপি ফর দেম, যারা প্রচুর পরিশ্রম করে আজকে কোনো গভর্নমেন্ট জব পেয়েছে। আমার অনেক অনেক ফ্রেন্ডসরা রিসেন্ট পেয়েছে, অনেক কিছুদিন আগেও পেয়েছে, অ্যান্ড আই এম সো হ্যাপি ফর দেম। বাট লার্ন টু রেসপেক্ট এভরি প্রফেশন। কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনো লাইনেই তোমাকে ভালো জায়গা তৈরি করতে গেলে ইউ হ্যাভ টু বি এডুকেটেড। পড়াশোনায় ভালো হওয়াটা খুবই বেসিক, পড়াশুনো ভালো করে করাটা খুবই একটা বেসিক জিনিস, লাইফের খুবই একটা বেসিক জিনিস। তো ওটা দিয়ে আমি কোন ফিল্ডে যাচ্ছি সেটাকে বিচার করাটা একদমই ঠিক না। অ্যান্ড আই এম সো হ্যাপি ইন মাই প্রফেশন। ঠিকঠাক ইংলিশ লেখা আগে শেখো, দেন ইংলিশে কারোর প্রফেশন নিয়ে জাজ করো। সবই দাদার ফেস রিভিল চাই, সবই দাদার ফেস রিভিল চাই। আমার ফেসটা দেখে হচ্ছে না, দাদার ফেসই দেখতে হবে। হ্যাভ ইউ অ্যাচিভড এভরিথিং ইন ইউর লাইফ অর সাম ড্রিমস আর স্টিল অন হোল্ড? এভরিথিং অ্যাচিভ করা কি পসিবল? এই সামান্য এজে এভরিথিং অ্যাচিভ করা ইজ নট পসিবল। আর আমার মনে হয় মানুষের ড্রিমস কখনো শেষ হয় না। মানুষ কোনো অপেক্ষাতে ছাড়া বাঁচতে পারে না। আমার মনে হয় ড্রিমস কখনো শেষ হয় না। ড্রিমস শেষ হয়ে যাওয়া মানে তো তাহলে লাইফে আর কী থাকলো? ড্রিমস কখনো শেষ হয় না, একটা ফুলফিল হলে আরেকটা চলে আসে। বাট হ্যাঁ, বলতে পারো বেসিক যে ড্রিমসগুলো আছে না, অনেক কিছু বাকি। সবথেকে বড় বড় যে ড্রিমসগুলো সেগুলোই এখনও ফুলফিল হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি আমি সেগুলো ফুলফিল করতে পারবো তোমাদের ভালোবাসায়, বাবা মার আশীর্বাদে। যখনই ফুলফিল হবে একটা করে ড্রিম তোমাদের সাথে তো শেয়ার করা মাস্ট, তো তোমরা জানতেই পারবে কখন কি ফুলফিল হচ্ছে। বিয়ের টাইমে তো তুমি অনেক অসুস্থ ছিলে, এখন কেমন আছো? মানে বিপাশার বিয়ের টাইমে 10K হওয়ার আগে থেকে দেখছি তোমাকে। ও থ্যাংক ইউ সো মাচ। আই হোপ তুমি ইউটিউবের কথা বলছো। অ্যান্ড এখন আমি ভালো আছি, এখন ঠিক আছি। ওই টাইমটাতে খুব শরীর খারাপ ছিল, এখন ঠিক আছে। 2025-এ কন্টেন্ট ক্রিয়েশনে কতটা সাকসেস পেয়েছো? ভালোই, খারাপ না, মোটামুটি ভালোই, খুবই ভালো অ্যাকচুয়ালি। কয়েকটা মান্থ তো খুবই ভালো গেছে। যদি আমি ভেবেছিলাম 100Kটা অনেক আগে হয়ে যাবে, 2024-এর লাস্টের দিকে আমি ভেবেছিলাম 100K হয়ে যাবে, বাট সেটা কিন্তু হয়নি। তো ঠিক আছে, সব কিছু আমাদের প্ল্যান মতো হয় না। সৌমেন দা বয়ফ্রেন্ড? না ভাই, ও আমার ফ্রেন্ড, ও একদম আমার ভাইয়ের মতো, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, বাট নট মাই বয়ফ্রেন্ড। ওকে, অনেক লং হয়ে গেছে ভিডিওটা। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমাদের ইনস্টাতেও কিন্তু খুব তাড়াতাড়ি 10K হতে চলেছে, আর 10K হলে একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করবো আমি। সো আমাকে যদি এখনও ইনস্টাগ্রামে ফলো না করে থাকো, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তো আমাকে ইনস্টাগ্রামে একটু ফলো করে দিও। অ্যান্ড আজকের ভিডিওটা আশা করছি আমি তোমাদের অনেক কোশ্চেনেরই অ্যান্সার দিতে পেরেছি, অ্যান্ড চেষ্টা করেছি যতটা সম্ভব অ্যান্সার করার। তো বাকি যা যা অ্যান্সার আমি করতে পারলাম না সেগুলো পরে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হাইপ করে দিও। অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।